রবিবার সকালটা কর্নেল নীলাদ্রি সরকারের ফ্ল্যাটে গিয়ে আড্ডা দিতেই কেটে যায়। অভিজ্ঞতার শেষ নেই ওর। সেই অভিজ্ঞতার টুকরো উপহার পেয়ে আমি কখনো খুশি হই, কখনো একঘেয়ে লাগে। যেমন গত রবিবার ওর তিব্বতে সাদা হরিণের ছবি তোলার অভিযানের কাহিনী। সাদা হরিণ ছেড়ে তিব্বতে লামাদের জন্মান্তরবাদ নিয়ে বেলা 11টা বাজিয়ে ছাড়লেন। সাদা হরিণের প্রতি তখন আমার প্রচণ্ড কৌতূহল জেগেছে, অথচ কর্নেল লামা তত্ত্ব নিয়ে ট্রেন ছুটিয়ে দিয়েছেন। অগত্যা ঘড়ি দেখে লাফ দিয়ে একটা অজুহাত দেখিয়ে কেটে পড়তে হলো, নয়তো লাঞ্চে ভাগ বসাতে হতো। এই রবিবারে গিয়ে দেখি কর্নেল গম্ভীর মুখে বসে আছেন, হাতে ভাঁজ করা একটা কাগজ। আমাকে দেখে ইশারায় বসতে বললেন। 1 মিনিট চুপচাপ বসে থাকার পর টের পেলুম পরিচারক ষষ্ঠীচরণকে কি ব্যাপারে বকাবকি করছিলেন। আমি এসে পড়ায় এই গাম্ভীর্য জেগেছে। পর্দার ওপাশে পাশের ঘরে ষষ্ঠীচরণের কাঁচুমাচু মুখটা একবার দেখলুম, তারপর আমিও গম্ভীর মুখে বললাম, এ পাড়ায় একটা কাজে এসেছিলাম, আচ্ছা উঠি। অমনি কর্নেল আমার হাত ধরে বসিয়ে দিলেন। তারপর দেখলাম গাম্ভীর্য ভেঙে গেছে, মুখে হাসি ঝলমল করছে। বললেন, বসো জয়ন্ত, এই মাত্র ভাবছিলাম তোমায় ফোন করব। যাকে এসে পড়েছো, খুশি হয়েছি। ষষ্ঠী, যা হবার হয়েছে, এখন আমাদের কফি খাইয়ে দে। হয়েছেটা কি? ষষ্ঠীকে বকছিলেন কেন? এই চিঠিটা ভীষণ জরুরি। এই চিঠিটা গত শনিবার লেট আওয়ার্সে পিয়ন লেটার বক্সে দিয়ে গেছে। ষষ্ঠীচরণ কাল সন্ধ্যায় ওটা এনেছিল, আমি ছিলাম না তখন। সেই চিঠিটা ওই টেবিলে রেখেছিল, কিন্তু আমাকে জানায়নি। এইমাত্র ঘর সাফ করার সময় কুড়িয়ে পেয়েছে। বোঝো ব্যাপার, এমন একটা জরুরি চিঠি। চিঠিটা জরুরি তো অনেকবার বলেছেন। সত্যি এই চিঠিটা কত জরুরি তুমি একবার চোখ বুলিয়ে দেখো জয়ন্ত, তাহলেই বুঝবে। চিঠিটার ভাঁজ খুলে দেখি বলরামপুর নামে বিহারের পূর্ণিয়া জেলার একটা জায়গা থেকে দয়াময়ী রায়চৌধুরী নামে কোনো মহিলা কর্নেলকে ইনিয়ে বিনিয়ে কী সব লিখেছেন। প্রথম কয়েকটা লাইন দ্রুত পড়ে বুঝলাম ওর স্বামী সত্যেশ্বর রায়চৌধুরী কর্নেলের বন্ধু ছিলেন, সেই সুবাদে একটা অনুরোধ জানাচ্ছেন। দ্বিতীয় প্যারায় চোখ বুলিয়ে চমকে উঠলাম। আমার ধারণা শীঘ্রই আমাকে কেউ খুন করবে। বাতাসে যেন ষড়যন্ত্র চলছে। মাননীয় মহাশয়, অনুগ্রহ করে তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসুন আর আমার প্রাণ রক্ষার ব্যবস্থা করুন। পুলিশের কাছে যেতে সাহস পাই না। ওনারা শুনলে প্রমাণ দাবি করবেন, কিন্তু প্রমাণ তো কিছুই নেই। আমার যা সত্য বলে মনে হচ্ছে তার প্রত্যক্ষ প্রমাণ কি দেব? আমার বাড়িতে যারা আছে তারা আমার প্রতি নানা কারণে কৃতজ্ঞ। তারা কেন আমার ক্ষতি করবে? কিসের স্বার্থে? বুঝি না। সাক্ষাতে সব বলবো। আগামী 25শে সেপ্টেম্বর সোমবার আমার পরলোকগত স্বামীর বার্ষিক কৃত্য উপলক্ষে কিছু আত্মীয় স্বজন আসবেন। আপনাকেও নিমন্ত্রণ করছি। ওর বন্ধু হিসেবেই যোগ দিন। ভগবানের দোহাই, এইসব কথা ঘুণাক্ষরেও প্রকাশ করবেন না। আমি আমার স্বামীর মুখে আপনার কীর্তিকলাপ শুনেছিলাম, তাই এই প্রার্থনা। ঘুরে দেখি কর্নেল আমার দিকে তাকিয়ে আছেন। বললাম, আশ্চর্য তো, কে এই মহিলা? বলরামপুরের রাজা খেতাবধারী প্রাক্তন জমিদার গৃহিণী। এখন আর তেমন কিছু সম্পত্তি নেই বলে আমার ধারণা। কুমার সত্যেশ্বর নাম করা শিকারী ছিলেন, সেই সূত্রে আমার সঙ্গে আলাপ হয়েছিল। বছর 10 আগে উনি অপুত্রক অবস্থায় মারা যান। যতদূর শুনেছি উইলে স্ত্রীর নামেই সব দিয়ে যান। আমার হিসেবে মহিলার বয়স 60-62 কম নয়। সত্যেশ্বরের সঙ্গে যখন আমার আলাপ হয় তখন উনি আমার চেয়ে বয়সে বড় এবং মাথার চুল পেকে গিয়েছিল। ওর স্ত্রী বারদুজ আমার সঙ্গে আলাপ করেন। স্মৃতিতে ভুল থাকতেও পারে। আমার মনে হচ্ছে কিছু একটা বাস্তব কারণ না ঘটলে উনি প্রাণহানির আশঙ্কা করতেন না। তাহলে নিশ্চয়ই বলরামপুর যাচ্ছেন।
গোয়েন্দা ঘুঘুটি মাথার মধ্যে নিশ্চয়ই ডাকতে শুরু করেছে। ষষ্ঠীচরণ কফি এনে গম্ভীর মুখে রেখে গেল। কফিতে চুমুক দিয়ে কর্নেল বললেন, ডার্লিং, ঠিক এই ব্যাপারেই তোমাকে ফোন করার কথা ভাবছিলাম। তার মানে আমিও যাব? অবশ্যই। কিন্তু আমার তো নিমন্ত্রণ নেই। ওটা কিছু নয় বলে কর্নেল সস্নেহে আমার কাঁধে হাত রাখলেন। জয়ন্ত, তোমারও কম লাভ হবে না। তুমি দৈনিক সত্যসেবকের রিপোর্টার, অতএব যদি বরাত খুলে যায় চমৎকার একখানা স্টোরি পেয়ে যাবে। হেডিং দেবে বলরামপুরে হত্যার রহস্য, তাই না? কখন বেরোচ্ছেন? আজ দুপুরেই। 1 মিনিট, হাওড়ায় ফোন করে আমার রেলের বন্ধুটিকে বলে রাখি যেভাবেই হোক 2খানা বার্থের ব্যবস্থা যেন করে ফেলেন। কর্নেল চায়ের কাপ হাতে ফোনের দিকে এগিয়ে গেলেন। নমস্কার প্রিয় রেনবো মিডিয়ার শ্রোতা বন্ধুরা, আজ আবার আপনাদের জন্য নিয়ে এসেছি একটি কর্নেলের গল্প। আমাদের অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে লিখে জানিয়েছেন কর্নেলের আরও গল্প শুনতে চাই। আপনি শুনবেন আরেকটি কর্নেল কাহিনী, কালো সুতো। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করুন, আর যদি মনে হয় গল্প শোনার পর করবেন তাও করতে পারেন। সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথা অবশ্যই মনে রাখবেন। আসুন শুরু করছি আজকের গল্প। সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কালো সুতো। হাওড়া সাহেবগঞ্জ রেলপথে বলরামপুর এখন একটা বড় স্টেশন। দিনে দিনে সরকারি শিল্প প্রকল্প গড়ে উঠেছে প্রচুর। পাহাড়ি শহর, অভ্র আর লোহার খনিও আছে। ক্রমশ চারদিকে ছড়িয়ে পড়ছে জনবসতি আর কারখানা। আমরা যখন পৌঁছলাম তখন রাত 3টে। নিছক প্যাসেঞ্জার ট্রেন প্রত্যেকটি স্টেশন ছুঁয়ে এসেছে। মেল ট্রেনে এলে রাত 10টায় পৌঁছে যেত। মধ্যে একটা স্টেশনে ট্রেন 1 ঘন্টা লেটও করেছে। বাকি রাতটুকু রেস্ট রুমে কাটাতে হলো। 6টায় চা খেয়ে আমরা বেরোলাম। রিকশায় চেপে চৌধুরী ভবনের উদ্দেশ্যে রওনা হলো। সঙ্গে মালপত্র বলতে তেমন কিছুই নেই। আমি একটা ছোট সুটকেস নিয়েছি মাত্র। কর্নেলের পিঠে প্রকাণ্ড কিটব্যাগ। চারধারে পাহাড়, মধ্যিখানে উপত্যকায় এই বলরামপুর শিল্পনগরী গড়ে উঠেছে। চড়াই উতরাই হয়ে আমাদের রিকশা শহর ছাড়িয়ে পাহাড়ের দিকে এগোলো। কর্নেল বললেন, সত্যেশ্বর খুব চমৎকার জায়গায় বাড়ি করেছিলেন, গিয়ে দেখবেখন। টিলার গায়ে ওর বাড়িটা কতকটা দুর্গের মতো। ভুল করে অনেকে ওটাকে দুর্গ মনে করে। বলে উনি গলা থেকে ঝুলন্ত বাইনোকুলার চোখে রাখলেন। একটু পরে সেটা ফের ঝুলিয়ে দিয়ে বললেন, কাছাকাছি আরো কিছু বাড়ি হয়েছে দেখছি, খালি চোখেও দেখা যাচ্ছে অবশ্য। ওই যে দেখতে পাচ্ছ? একটু দূরে টিলার গায়ে সত্যি সত্যি দুর্গের মতো পুরনো বাড়ি দেখতে পেয়ে অবাক হলাম। কর্নেল না বললে আমি ঠিকই কোনো ঐতিহাসিক কেল্লাবাড়ি বলে ভুল করতাম। টিলার গায়ে অনেক নতুন বাড়িও দেখা যাচ্ছিল, গাছপালাও প্রচুর ওখানে। টিলার মাথায় একটা সাদা মন্দিরও দেখতে পেলাম। কিছুক্ষণের মধ্যেই টিলার কাছে পৌঁছে গেলাম। সমতলে অজস্র একতলা বাড়িঘর রয়েছে। কর্নেল জানালেন, কারখানার কর্মীদের কোয়ার্টার, তবে এটা অফিসার এলাকা মনে হচ্ছে। রিক্সা ওখানে উঠবে না, মোটর গাড়ি হলে একেবারে বাড়ির দরজায় পৌঁছে যেতাম। তখন সূর্য উজ্জ্বল হয়েছে অনেকটা। আমরা দুজনে নিজের নিজের বোঁচকা নিয়ে চড়াই ভেঙে যখন চৌধুরী ভবনের ফটকে পৌঁছলাম তখন গায়ে রীতিমতো ঘাম ঝরছে। অথচ গাছপালায় কুয়াশা জড়িয়ে রয়েছে, শিশিরও চকচক করছে ঘাসে। বাড়ির ফটকের কাছে একটা লোক দাঁড়িয়েছিল। আমাদের দেখেই সেলাম দিয়ে লোহার রড বসানো গেট খুলে দিল। বুঝলাম কুমার সত্যেশ্বরের বার্ষিক শ্রাদ্ধকৃত্যে আমন্ত্রিতরা আসতে শুরু করেছেন। নুড়ি বিছানো প্রশস্ত ও বিশাল লন পেরিয়ে দোতলা বাড়ির গাড়ি বারান্দায় গেলে আরেকজন লোক এসে আমাদের নিয়ে গিয়ে ড্রয়িং রুমে বসালো। ড্রয়িং রুমটা বিশাল, খানিকটা কাঠের পার্টিশন করা, তার উপরে পর্দার ফাঁকে বইয়ের আলমারি দেখা যাচ্ছিল। ওটা তাহলে কুমার বাহাদুরের লাইব্রেরি ছিল। ড্রয়িং রুমের দেয়ালের হরিণ আর বাঘের মাথা দেখে বোঝা যাচ্ছিল গৃহস্বামী শিকারী ছিলেন।
একটু পরেই অসম্ভব ফর্সা এক বৃদ্ধা আস্তে আস্তে সিঁড়ি ভেঙে ড্রয়িং রুমে নামলেন। কর্নেল উঠে দাঁড়ালেন, পরস্পর অভিবাদন এবং কুশল বিনিময় হলো। তারপর আমার পরিচয় পেয়ে খুব খুশি হলেন, বললেন, আমি জানতুম আপনি না এসে পারবেন না কর্নেল। যাকগে, আপাতত বিশ্রাম করুন। ওপাশের একটা ঘর আমি আপনার জন্য খালি রেখে দিয়েছি, অসুবিধে হবে না। জয়ন্তবাবুও ওখানে থাকুন। যদি কর্নেলের অবশ্য জয়ন্ত আমার সঙ্গে না থাকলেই বরং আমার আপত্তি উঠবে। দয়াময়ী একটু খোঁড়াচ্ছেন মনে হলো, সম্ভবত পায়ে বাতে কষ্ট পাচ্ছেন। বললেন, জগাই, হাঁ করে কি দেখছিস? ঘরটা খুলে দে। জগাই নামে প্রৌঢ় সেই লোকটা আমাদের নিয়ে গিয়ে সামনের একটা ঘর খুলে দিল। বাহ, চমৎকার ঘর। পূব দিকটা যে ফাঁকা, এটাই আমার পক্ষে আনন্দের কারণ। ভোরে মুখের উপর সূর্যের আলো না পড়লে আমার ঘুম ভাঙে না। অজস্র ধন্যবাদ মিসেস রায়চৌধুরী। দয়াময়ী মৃদু হেসে জগাইকে চাপা স্বরে কিছু বললেন। জগাই চলে গেল। তখন উনি কর্নেলের কাছাকাছি গিয়ে তেমনি চাপা স্বরে দ্রুত বললেন, গত রাতে আমার ঘরের দরজায় কেউ টোকা দিচ্ছিল। আমি খুললেই আমাকে মেরে ফেলতো। কর্নেল, আপনি এসে পড়ায় আমার মনের জোর খুব বেড়ে গেছে। তারপর অকারণে গলা চড়িয়ে বললেন, আমার শরীরের অবস্থা তেমন ভালো নয় কর্নেল। আপনার বন্ধু চলে গেলেন, তারপর থেকে শোকে দুঃখে তো বটেই, নানান ঝড়ঝাপটায় ভুগছি। আপনি বসুন। বাবা জয়ন্ত, তুমিও বসো। তুমি বলছি, কিছু মনে করো না যেন। তুমি আমার ছেলের মতো। না না, কি মনে করব, বরং আপনি টাপনি বললে খারাপ লাগতো। জানালার ধারে সোফায় বসলাম। যাদের আসার কথা সবাই কি এসে গেছেন? হ্যাঁ, সবাই এসেছে। কারা এসেছেন বলতে আপত্তি আছে? মোটেও না। কলকাতা থেকে এসেছে আমার বড় ভাসুরের ছেলে মৃগাঙ্ক আর তার বোন সৌমিতা। মুঙ্গের থেকে আমার বোনের ছেলে বিজন। দিল্লি থেকে মেজ ভাসুরের ছেলে শশাঙ্ক। ব্যাস, 4 জন মোটে। কর্নেল, সবাই ছেলে মেয়েদের পাঠিয়েছে, নিজেরা আসেনি। কেন তা আশা করি বুঝতে পারছেন। কর্নেল জিজ্ঞাসু চোখে তাকালেন। একটু হেসে দয়াময়ী বললেন, আমার মনে বাৎসল্যের সঞ্চার যাতে হয় এবং আমি যাতে সবার ওপর সুবিচার করি, তাই। মানুষ যে এত স্বার্থের দাস, এতদিনে হাড়ে হাড়ে টের পাচ্ছি কর্নেল। আপনার কাছে কারা থাকেন? 2 জন চাকর, জগাই আর রূপলাল। আর আছেন আমাদের দেওয়ানজির ছেলে মাধব। ওকে আমি ছেলের মতোই বরাবর কাছে রেখেছি। এছাড়া আমাকে দেখাশোনা করার জন্যে আছে মালতী নামে একটি মেয়ে, পরিচারিকা বলতে পারেন। আর মালতীর স্বামী? ও অবিবাহিতা, বয়স 22 কি 23 হবে। এছাড়া আর কি আছে? আছে ননীগোপাল নামে এক ওড়িয়া রাঁধুনি। মন্দিরের একজন সেবায়িত এই বাড়িতেই থাকেন। তার নাম ব্রজমোহন। বুড়ো মানুষ, খুব অসুস্থ এখন। ঠাকুর ঘরের পাশের একটা ঘরে থাকেন। এবার বলুন, আপনার প্রাণনাশের ষড়যন্ত্র চলছে কিসে বুঝলেন? দিন 5 আগে আমি রাত 10টায়। কথায় বাধা পড়ল। একটি যুবতী শটান ঘরে ঢুকে বলল, কে এসেছেন কাকিমা কলকাতা থেকে? জগাইদা বলল। যুবতীটি সৌন্দর্যময়ী। আমি হাঁ করে তাকিয়ে আছি দেখে কর্নেল চুপি চুপি আমার উরুতে আঙুলের খোঁচা মারলেন। দয়াময়ী বললেন,
এসো সমিতা, আলাপ করিয়ে দিই। ইনি তোমার কাকুর বন্ধু কর্নেল নীলাদ্রি সরকার, আর এই হচ্ছে জয়ন্ত। জয়ন্ত চৌধুরী, দৈনিক সত্যসেবকের রিপোর্টার। রিপোর্টার? কেন কাকিমা? দয়াময়ী বিব্রত মুখে কি বলতে যাচ্ছিলেন, কর্নেল বললেন, জয়ন্ত এসেছে ওর একটা অ্যাসাইনমেন্টে, আপাতত আমার সঙ্গে থাকছে। সমিতা, আমি যদি ভুল না করে থাকি, বাই এনি চান্স তুমি কি গতবার ভলিবল এবং সাঁতারে স্টেট চ্যাম্পিয়ন হয়েছিলে? সমিতার মুখ হাসিতে উজ্জ্বল হলো, ঘাড় নেড়ে বলল, হ্যাঁ, আপনি জানেন? এই বুড়ো স্পোর্টসের খবরে খুব উৎসাহী। বসো সমিতা, তোমার সঙ্গে কিছুক্ষণ খেলাধুলোর চর্চা করা যাক। সরি কর্নেল, আমি এখন বড্ড ব্যস্ত। মেয়েটি কি ছিটগ্রস্তা, যেমন এসেছিল তেমনি চলে গেল। দয়াময়ী ফিসফিস করে বললেন, খুব সরল মেয়ে ভাববেন না কর্নেল, বড্ড কুচুটে, গায়ে অসুরের মতো জোর। আমাকে খাট থেকে তুলে ফেলে দিতে যাচ্ছিল কাল। সব জায়গায় ওত পেতে ঘুরে বেড়ানো স্বভাব। দাদাটিও তেমনি, গোয়ার গোবিন্দ মস্তান টাইপ ছেলে। বড় ভাসুর বুড়ো বয়সে বিয়ে করে কি কুকর্ম করেছেন এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। ওরা কবে এসেছে? 7 দিন হলো, আগে থেকে এসে বসে আছে। যে আশায় এসেছে সেই আশায় ছাই দিয়ে। আবার বাধা পড়ল। একটি যুবক ঘরে ঢুকে বলল, কাকিমা কে এসেছে শুনলাম। সমিতা বলল কর্নেল না কে জানো। এসো শশাঙ্ক, আলাপ করিয়ে দি। শশাঙ্ক দাঁড়ালো না, তক্ষুনি চলে গেল। ভারী অভদ্রত, নাকি এও জেঠুতো বোনের মতোই হাফ পাগল। আমার ভাসুরের ছেলে মেয়েরা কেমন তা নিশ্চয় টের পাচ্ছেন কর্নেল। শশাঙ্ক কবে এসেছে? গত মঙ্গলবার। ও মিলিটারিতে ঢুকেছে, ভীষণ ডানপিটে। রাত দুপুরে সেদিনই আমার জানলার ধারে বসে একটা কিছু করছিল ও। মালতী হঠাৎ বেরিয়ে দেখতে পায়, তখন ও একটা বাজে অজুহাত দেখিয়ে কেটে পড়ে। জানেন, ওর কাছে রিভলভার আছে। বাকি রইল আপনার মুঙ্গেরের ভাসুরপ বিজন, সে কবে এসেছে? বুধবার সকালে। এসেই আমার পা জড়িয়ে ধরে কান্নাকাটি। কেন? আমি নাকি ওকে বঞ্চিত করব শুনেছে কার কাছে। আচ্ছা মিসেস রায়চৌধুরী, আপনি যদি জীবিত অবস্থায় সম্পত্তি কাউকে না দেন, আপনার অবর্তমানের সম্পত্তি নিশ্চয়ই ওদের মধ্যে বর্তাবে। তাহলে ওরা আপনাকে ইনসিস্ট করছে কেন? একা সবটাই চায় প্রত্যেকে, তাই এত সাধাসাধি আর নেক নজরে থাকার চেষ্টা। সম্পত্তির পরিমাণ কত? ব্যাংকে 1,05,000 টাকা ফিক্সড ডিপোজিট। এই বাড়িটা আর টিলার নিচে 5 বিঘে পুরো জঙ্গলে জমি। ওটা সরকার দখল করে নিতেন, করেননি, কারণ দপ্তরে ওর এক বন্ধু আছেন। তবে সম্প্রতি বেসরকারি একটা কোম্পানি জায়গাটা চাইছে স্টাফ কোয়ার্টার আর ওয়েলফেয়ার ওয়ার্কস করবে। আমি রাজি হচ্ছি না, কারণ আমার ইচ্ছে মালতীকে জমিটা দেব, যৌতুক হিসেবেই দেব। মালতী এখনো দ্বিধায় ভুগছে। যার সঙ্গে ওর ইমোশনাল সম্পর্ক আছে সে রিলের একজন কর্মী। মালতীকে বলেছি বিয়েটা করে নে শিগগির। হতভাগী মেয়ে ভাবছে আর ভাবছে। ওকে বলেছি, কাল তুই বিয়ে রেজিস্ট্রি করে এসে আমায় বললে পরশু আমি জমিটা তোকে রেজিস্ট্রি করে দেব। গত রাতে কি হয়েছে বলছিলেন? দয়াময়ী বলবার জন্য ঠোঁট ফাঁক করতেই একটি মেয়ে চায়ের ট্রে আর খাবারের প্লেট নিয়ে ঢুকলো। দয়াময়ী বললেন, এই হচ্ছে মালতী কর্নেল। মালতী গোলগাল পুতুল গড়নের মেয়ে, দেখতে মোটামুটি, তবে যৌবনের স্বাভাবিক সৌন্দর্য ওর চেহারায় ঝলমল করছে। মুখটা কেমন গম্ভীর দেখাচ্ছিল ওর।
ট্রে রেখে চলে যাচ্ছিল, দয়াময়ী ডেকে বললেন, ব্রজ ঠাকুরের কদ্দূর রে মালতী? ওকে তাড়া দে বরং, আমি যাচ্ছি। মালতী বলল, মাধবদার সাথে ঝগড়া করছে, দেখুন গে। অমনি দয়াময়ী উঠলেন, হন্তদন্ত বেরিয়ে গেলেন। কর্নেল মিটিমিটি হাসছিলেন। বললাম, এ কোথায় এসে পড়লাম কর্নেল? কেন জয়ন্ত? আর কেন, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তাছাড়া সম্পত্তির যা হিসেব পেলাম, ওইটুকুর জন্য এতগুলো লোক এসে কামড়াকামড়ি শুরু করেছে। ভাবতেই অবাক লাগছে। বাথরুমে যাওয়া দরকার। জয়ন্ত বাথরুমটা কোথায় তা দেখিয়ে দিতে ভুলে গেছেন মিসেস রায়চৌধুরী। এখন সেটা খুঁজে বের করা যাক। পশ্চিমে এবং উত্তর দিকের দরজা পরীক্ষা করে কর্নেল হতাশ মুখে মাথা নাড়লেন। বললাম, অ্যাটাচড বাথরুম তো থাকা উচিত, আমি দেখি কাউকে ও পাই নাকি। উঠে যে দক্ষিণের দরজা দিয়ে ঢুকেছি, সেই দরজার পর্দা তুলে দেখি ড্রয়িং রুমের এক কোনায় দোতলায় ওঠার সিঁড়ির কাছে এক অদ্ভুত দৃশ্য। মালতীর হাত ধরে একটি অচেনা যুবক কি বোঝানোর চেষ্টা করছে। মালতী তাকে ঠেলে সরিয়ে যেতে চায়। আমার চোখে চোখ পড়তেই যুবকটি অপ্রস্তুত হয়ে তক্ষুনি বেরিয়ে গেল। মালতী সিঁড়িতে উঠতে যাচ্ছিল। বললাম, মালতী, বাথরুমটা কোথায় খুঁজে পাচ্ছি না। মালতী নেমে এলো এবং সিঁড়ির পাশে একটা দরজা দেখিয়ে বলল, এই যে, আপনাদের একটু কষ্ট করতে হবে আর কি। আচ্ছা মালতী, কিছু মনে করো না, ওই ভদ্রলোককে? উনি মাধব বাবু, দেওয়ানজি ছিলেন তার ছেলে। মালতী চলে গেল। আমি ভেতরের ঘরে ঢুকে কর্নেলকে বললাম, ড্রয়িং রুমে অ্যাটাচ বাথ আছে, এ ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে ঢুকে বাঁ দিকে সিঁড়ির তলায় আসুন। কর্নেল পূবের জানালায় দাঁড়িয়ে কি যেন দেখছিলেন। সরে এসে একটু হেসে বললেন, তুমি ঠিকই বলেছ জয়ন্ত, এই বাড়িতে লোকগুলো দেখছি বড্ড অদ্ভুত। এই জানলায় দাঁড়িয়ে দেখলুম সম্ভবত মিসেস রায়চৌধুরীর মুঙ্গেরের ভাসুরপো বিজন একটা ঝোপের মধ্যে বসে উঁকি মেরে কিছুর উপর লক্ষ্য রেখেছে। বলেন কি? বলে জানালার দিকে এগোতেই কর্নেল বাধা দিলেন। ছেড়ে দাও, আমি চটপট বাথরুম সেরে আসি। কর্নেল চলে গেলে কৌতূহল জাগিয়ে উঠল। তখন জানালার ধারে চলে গেলুম, কিন্তু তেমন কাউকে তো দেখতে পেলুম না। ঘাস আর আগাছায় রোদ ঝলমল করছে, ঝোপে কোথাও কোনো লোক উঁকি দিয়ে বসে নেই। কর্নেল কি রসিকতা করলেন? দুপুরে খাওয়াটা ভালোই হলো। ওপাশে ঠাকুর বাড়িতে বার্ষিক শ্রাদ্ধকৃত্যের অনুষ্ঠান হচ্ছিল। বাড়ির সবাই ওখানে রয়েছে। জগাই আর মালতী এ ঘরেই আমাদের খাবার দিয়ে গিয়েছিল। মিসেস রায়চৌধুরী একবার ব্যস্তভাবে এসে দেখাশোনা করে গেলেন। খাওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে কর্নেল বললেন, চলো জয়ন্ত, আমরা বলরামপুর শহরটা চক্কর দিয়ে আসি। কখনো পায়ে হেঁটে, কখনো রিকশায় এদিক ওদিক ঘুরে সন্ধ্যায় আমরা ফিরলাম। দেখি মিসেস রায়চৌধুরী উৎকণ্ঠিত মুখে আমাদের জন্য প্রতীক্ষা করছেন। ঘরে ঢুকে সকালের মতো মুখোমুখি বসে চাপা গলায় বললেন, কর্নেল, আমার দৃঢ় বিশ্বাস আজ রাতেই একটা কিছু ঘটবে। এখন আমায় বলুন, কি করব? একে তো অসুখ বিসুখে শরীর দুর্বল, হার্টের অবস্থাও ভালো নয়, সব সময় মাথা ঘোরে, তার উপর এইসব মারাত্মক ষড়যন্ত্র। আপনি দয়া করে খুলে বলুন মিসেস রায়চৌধুরী। কিছুক্ষণ আগে বিজন ফের আমার ঘরে গিয়ে পা ধরে কান্নাকাটি করছিল। ওর ধারণা আমি ওকে বঞ্চিত করব। যাই হোক, ওকে বোঝাচ্ছি, হঠাৎ মৃগাঙ্ক ঢুকে ওকে আর আমাকে শাসাতে শুরু করলো। ওকে ঘর থেকে বেরিয়ে যেতে বললাম। সেই সময় শশাঙ্ক গিয়ে ঢুকলো। শশাঙ্ক মৃগাঙ্ককে শাসিয়ে বলল, বদমাইশি করলে তোমাকে গুলি করে মারব। বুঝুন অবস্থা। অনেক কষ্টে সবাইকে বের করে দিয়ে মালতীকে বললাম, আমার ঘরের দরজায় তালা এঁটে দে, তুই আর মাধব পাহারায় থাক, আমি নিচে
কর্নেলের কাছে যাচ্ছি। দয়া করে এত উত্তেজিত হবেন না মিসেস রায়চৌধুরী। এবার একটা কথার জবাব দিন, যেন গোপন করবেন না। বলুন। আমার ধারণা আপনার ভাসুর পদের এসব কাজের পিছনে নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে, যা আপনি এখনো আমাকে বলতে দ্বিধায় ভুগছেন। মিসেস রায়চৌধুরী মুখ তুলে নিষ্পলক মুহূর্ত তাকিয়ে থাকলেন, তারপর ঘুরে চারদিক দেখে আরও ফিসফিস করে বললেন, হিরে, আমার শ্বশুর মশাইয়ের একটা হিরে। হিরে? কোথায় আছে সেটা? আমি সেটা এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি ছাড়া কেউ তার পাত্তা পাবে না। হিরেটা খুব দামি। আমার স্বামীর কাছে শুনেছি বেচলে সেটার দাম 10 লাখের কম নয়। আপনার ঘরেই কোথাও রেখেছেন বুঝি? মিসেস রায়চৌধুরী মাথা দোলালেন শুধু। কিন্তু আপনাকে কেউ মেরে ফেললে সেটার খোঁজ তো কেউ পাবেই না, তাই না? হ্যাঁ, পাওয়া সম্ভবই নয়। তাহলে কেন ভাবছেন আপনাকে মেরে ফেলবে? রাগে কর্নেল, রাগে, প্রতিহিংসায়। বুঝলেন না, ওই সুমিতা আজ চুপি চুপি ওর দাদা মৃগাঙ্কের সঙ্গে পরামর্শ করছিল। বলছিল কি জানেন, বুড়ি যদি হিরেটা না দেয় ওকে তুলে ওপর থেকে নিচে ফেলে দেব। কর্নেল একটু থামলেন। এই সময় জগাই ব্যস্তভাবে ঘরে ঢুকে বলল, মা শীঘ্রই আসুন। এই মৃগাঙ্কবাবু বোজ ঠাকুরকে চর মেরেছেন। বুড়ো থুড়ো হাঁপের রোগী, মরেই গেল হয়তো। মিসেস রায়চৌধুরী হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলেন ওর সঙ্গে। আমরা হতভম্ব হয়ে বসে রইলাম। তারপর কর্নেল একটু হেসে বললেন, ব্যাপারটা ভেবে দেখো জয়ন্ত, আমরা এমন এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে ঢুকে পড়েছি যার পরিণতি কোথায় গড়াবে একটুও অনুমান করতে পারছি না। বাড়িতে এখন অনেক লোক, হঠাৎ একটা কিছু মারাত্মক কাণ্ড ঘটলে খড়ের গাদায় সূঁচ খোঁজার ব্যাপার হবে। মৃগাঙ্ক, শশাঙ্ক, বিজন, মাধব, ননী ঠাকুর, ব্রজ ঠাকুর, জগাই, রূপলাল, মালতী আর সমিতা, মোট 10 জন পাত্রপাত্রী। মিসেস রায়চৌধুরীকেও ধরুন, তাহলে 11 জন, এবং আমরা দুজন, মোট 13 জন একটা অদ্ভুত নাটকের খুশি লও। এবং আনলাকি 13, অপয়া সংখ্যা 13। আরে তাই তো, এই যে 13র কারবার। আমার কোনো কুসংস্কার নেই, কিন্তু কি কর্নেল? কর্নেল কি ভাবতে ভাবতে চোখ বুঝলেন, কোনো জবাব দিলেন না। রাত তখন 10টা, বাড়ি স্তব্ধ। আমরাও সবাই পোশাক বদলে শুতে যাচ্ছি। এই সময় পাশের ড্রয়িং রুমেই কে হঠাৎ চেঁচিয়ে উঠল, কে কে ওখানে? হ্যাঁ, সাড়া না দিলে গুলি করে মারবো। কে? তারপর একটা ধস্তাধস্তির শব্দ হলো, সঙ্গে সঙ্গে কে আবার চেঁচিয়ে উঠল। কর্নেল এক লাফে দরজা খুললেন, আমিও বেরিয়ে পড়লাম। ড্রয়িং রুমে কোনো আলো নেই। কে যেন সেখানে প্রচণ্ড চেঁচাচ্ছে, ধস্তাধস্তি হচ্ছে। উপরে সিঁড়ির মুখে কম ওয়াটের বাল্ব জ্বলছিল, তার আলোয় মেঝেই জাপটে জাপটে করতে দেখলাম। সেই সময় উপরে সিঁড়ির মাথায় দয়াময়ীকে দেখা গেল। চেঁচিয়ে বললেন, কি হয়েছে ওখানে? মালতী, জগাই, কি হয়েছে? নিচে যারা জাপটে জাপটে করছিল তাদের একজন চেঁচিয়ে উঠল, বাঁচাও, বাঁচাও। কয়েক সেকেন্ডের ব্যাপার মাত্র। কর্নেল আর আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। তারপর কর্নেল পা বাড়িয়েছেন যুযুধান লোক দুটোর দিকে, আমিও এগোচ্ছি। দয়াময়ী হুড়মুড় করে নামতে গিয়ে আচমকা পড়ে গেলেন এবং সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে এসে নিচে পড়লেন। মালতী সিঁড়ি দিয়ে দৌড়ে নামলো, কর্তৃকে ওঠাবার চেষ্টা করলো। ওদিকে কর্নেল যুযুধান লোক দুটোকে 2 পেল্লাই ঘুষিতে পৃথক করে ফেললেন। তারপর কেউ আলো জ্বেলে দিল। দেখি জগাইকে আক্রমণ করেছিল মাধব। তারা দুজন হাঁপাচ্ছে। এবার কর্নেল দয়াময়ীর কাছে গেলেন। দয়াময়ী সংজ্ঞাহীন। হঠাৎ কর্নেল দয়াময়ীর একটা হাত নিয়ে নাড়ি দেখলেন, চোখের পাতা ফাঁক করে কি পরীক্ষা করলেন। তারপর গম্ভীর মুখে বললেন, মিসেস রায়চৌধুরী মারা গেছেন। মালতী বুক ফেটে কেঁদে উঠল। সিঁড়িতে তখন দৌড়ে নামছে কারা।
দয়াময়ের ডেথ সার্টিফিকেটে ডাক্তার মৃত্যুর কারণ দেখালেন আকস্মিক দুর্ঘটনাজনিত পতনের ফলে হার্ট ফেল। দুর্বল শরীর, মানসিক উদ্বেগ ইত্যাদি কারণে দয়াময়ের হার্টের অবস্থা ভালো ছিল না। কিন্তু আমার বৃদ্ধ বন্ধু ব্যাপারটা গোলমেলে করে তুললেন। দয়াময়ের পা দুটো দেখিয়ে ডাক্তার রাঘবেন্দ্র সিংকে বললেন, কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন ডাক্তার সিং, গোড়ালির ওপরে পায়ের সামনের দিকে ওই কালো দাগটা কিসের? 2 পায়েই ওই দাগ দেখা যাচ্ছে। ডাক্তার সিং দেখে নিয়ে বললেন, ঠিক বোঝা যাচ্ছে না, রং টং হবে বোধহয়, 2 ভাগ পায়ে লেগে গিয়েছিল। কর্নেল সেই দাগে আঙুল ঘষে পরীক্ষা করে বললেন, হ্যাঁ, রঙই বটে। বলে হঠাৎ পাগলের মতো লাফ দিয়ে সিঁড়ি বেয়ে উঠে গেলেন। সিঁড়ির প্রথম ধাপটার কাছে কি পরীক্ষা করে দেখে নেমে এলেন। ড্রয়িং রুমে আমরা সবাই দয়াময়ীর মৃতদেহ ঘিরে দাঁড়িয়ে রয়েছি, হাঁ করে ওর কাণ্ড দেখছিলাম। কর্নেল বললেন, সমিতা, এই বাড়িতে ফোন আছে কি? কেন বলুন তো? একবার ফোন করা দরকার, খুব জরুরি। হ্যাঁ, কাকিমার ঘরে আছে। মালতী, ওনাকে একটু কাকিমার ঘরে নিয়ে যাও। মালতী দয়াময়ীর ঘরে তালা দিয়ে এসেছিল ইতিমধ্যে। সে কর্নেলের সঙ্গে ওপরে গেল। ঘরে স্তব্ধতা থমথম করছে। একটু পরে কর্নেল ফিরে এলেন। মালতী ফিরল না। লক্ষ্য করলাম সমিতা, মৃগাঙ্ক, শশাঙ্ক, বিজন উসখুস করছে আর ওপরের দিকে তাকাচ্ছে। কর্নেল বললেন, আপনারা ইচ্ছে করলে যে যার ঘরে যেতে পারেন, আমি আর ডক্টর সিং রইলুম যতক্ষণ না পুলিশ আসে। মৃগাঙ্ক চমকে উঠে বললেন, পুলিশ? পুলিশ কেন? অন্যেরাও অবাক হয়েছে। সবাই কর্নেলের দিকে তাকালো। এটা একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড। ঘরে আবার চমক জাগলো। তারপর বিজন চেঁচিয়ে উঠল, অসম্ভব। কর্নেল একটু হেসে বললেন, পুলিশের হাতে ব্যাপারটা ছেড়ে দেওয়াই ভালো বিজনবাবু। ডাক্তার সিং তাজ্জব হয়ে বললেন, কিন্তু ওর তো পড়ে গিয়েই হার্ট বন্ধ হয়েছে, পরিষ্কারই বোঝা যাচ্ছে। হ্যাঁ, সেটা সত্যি, তবে ওকে সিঁড়ি থেকে পড়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তার মানে? সিঁড়িতে কেউ লম্বালম্বি ভাবে একটা মোটা সুতো টান টান করে বেঁধে রেখেছিল। ওতে পা লেগেই উনি পড়ে গিয়েছেন। সুতোটা গোলমালের সময় হত্যাকারী ঝটপট সরিয়ে ফেলেছে। আমরা তখন মিসেস রায়চৌধুরীকে নিয়ে ব্যস্ত ছিলাম, কেউ লক্ষ্য করিনি। দুপাশের পেরেক দুটো অবশ্য তার তোলা সম্ভব হয়নি, এখনো আছে। দুটোর মাথায় কালো সুতোর গিঁট বাঁধা আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। মৃগাঙ্ক, শশাঙ্ক, বিজন আর মাধব একসঙ্গে সিঁড়িতে উঠে গেল। তাদের পেছনে সমিতাও গেল। ওপর থেকে মৃগাঙ্ক চেঁচিয়ে উঠল, শশাঙ্ক গর্জে উঠল, গুলি করে মারবো তাকে, গুলি। এ কি? এ তো সাদা সুতো, হাতে কালো রং লেগে যাচ্ছে। মাধব বলল, এ সুতো তো আজই কেনা হয়েছিল শ্রাদ্ধের কাজের জন্য। ব্রজ ঠাকুরের ঘরেই ছিল এ সুতো। এইরকম হইচই চলতে থাকলো। তারপর পরস্পরের হাত পরীক্ষাও চলতে দেখলাম। যে সুতো বেঁধেছে তার হাতে কালো রং নিশ্চয়ই লেগে থাকবে। উপরে যেন একদল পাগল হল্লা করছে। তারপর রূপলাল ঘরে ঢুকে জানালো থানা থেকে পুলিশ এসে গেছে। ডিটেকটিভ ইন্সপেক্টর প্রতাপ নারায়ণ মালহোত্রার সঙ্গে কর্নেলের পরিচয় আছে দেখে আশ্বস্ত হয়েছিলাম। কারণ অনেক জায়গায় চেনাশোনা না থাকায় কর্নেলকে বেমক্কা বিব্রত হতে দেখেছি। পুলিশ প্রাইভেট গোয়েন্দাদের নাক গলানো পছন্দ করে না। তার কারণও আছে, তবে কর্নেল বস্তুতপক্ষে নিজেকে প্রাইভেট গোয়েন্দা বলতে চান না। তিনি বলেন, জাস্ট একটুখানি কৌতূহল মাত্র, সেটা নিজের বুদ্ধিতে নিজেই মিটিয়ে নিই। এতে যদি পুলিশ এবং বিচার বিভাগের পক্ষে সাহায্য করা যায় সেটা পরোক্ষ লাভ। আসলে এ আমার একটা বুদ্ধির খেলা, কতকটা তাসের পেশেন্স খেলার মতো। আমরা যে ঘরে উঠেছি সেই ঘরেই রাত 1টা পর্যন্ত প্রাথমিক জিজ্ঞাসা পর্ব চলল। প্রথমে ডাকা হলো মাধবকে। তখন অবশ্য পুলিশ বাড়ি ঘিরে রেখেছে। মাধব বিনীতভাবে নমস্কার করে দাঁড়ালো। মিস্টার মালহোত্রা বললেন, বসুন মাধব বাবু, আপনার পুরো নাম ইত্যাদি সবিস্তারে পরে দরকার হবে। আপাতত প্রিলিমিনারি ইনভেস্টিগেশন। আপনি অনুগ্রহ করে শুধু প্রশ্নের জবাব দিয়ে যান। মাধব যেন একটু হাঁপ ছেড়ে বাঁচল, ঘাবড়ে গিয়েছিল বেচারা। বলল, বলুন। আপনি জগাইকে মারধর করছিলেন কেন? আমি শুতে যাওয়ার সময় ওই নিচের ঘরের আলো নেভানো হয়েছে কিনা, দরজা বন্ধ করা হয়েছে কিনা এগুলো দেখেনি। আজ দেখি আলো নিভিয়ে বেটা সিঁড়ির কাছে ঘাপটি পেতে বসে রয়েছে। চোর ভেবে লাফিয়ে পড়লাম। তারপর উল্টে ও বেটা আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। তখন আপনি কোন ঘরে থাকেন মাধববাবু?
ওই নিচেই ড্রয়িং রুমের পশ্চিমে লাগোয়া ঘরে। ওই সুতো কে বেঁধে রেখেছিল জানেন কি? আগে না, জানলে তো তখনই বলে দিত। আপনার হাত দুটো একবার দেখতে চাই মাধব বাবু। মাধব তার হাত দুটো টেবিলে বাড়িয়ে দিল। মিস্টার মালহোত্রা একটা আতস কাজ নিয়ে ভালোভাবে হাত দুটো পরীক্ষা করে দেখে বললেন, ঠিক আছে, আপনি আসুন। এরপর এলো জগাই। কাঁচুমাচু মুখে দাঁড়ালো। কর্নেল বললেন, বসো জগাই। জগাই বাড়ির চাকর, তাই চেয়ারে বসার সাহস পেল না, দাঁড়িয়ে রইল। মিস্টার মালহোত্রা বললেন, আচ্ছা জগাই, ড্রয়িং রুমে তোমার সঙ্গে মাধববাবুর ধস্তাধস্তি হচ্ছিল কেন? মাধববাবু লোকটা খুনে স্যার। আমি আলো নিভিয়ে সিঁড়ির কাছে সরে গেছি, আচমকে এসে ঝাঁপিয়ে আমার গলা টিপে ধরেছে। এটা কি একটা ভুল বোঝাবুঝির ব্যাপার? না স্যার, আমার গলা শুনেও তো বুঝেছি আমি চোর নই। তখনও তো ছাড়ছে না। আসলে বরাবর আমার উপর প্রচণ্ড রাগ স্যার। কেন? ওর ধারণা গিন্নিমাকে আমি ওর বিরুদ্ধে 7-5 লাগাই। হঠাৎ কর্নেল বললেন, জগাই, মালতী তোমার কেউ হয় শুনেছি? হ্যাঁ হ্যাঁ স্যার। কে হয়? মেয়ে স্যার। মেয়ে? বলো কি? গিন্নিমা জানতেন তো? না স্যার, বলিনি। কেন? মালতীকে 10 বছর আগে এই বাড়িতে ঢুকিয়েছি, কিন্তু কর্তা গিন্নি জানতেন না আমার বউ ছেলে মেয়ে আছে। কর্তা গিন্নির ওই এক অদ্ভুত স্বভাব ছিল স্যার। বাড়ির চাকরের বউ ছেলে মেয়ে থাকা পছন্দ করতেন না। ভাবতেন মন বাড়িতেই নিজের সংসারে পড়ে থাকলে ঠিকভাবে কাজ করবে না, চুরি চামারি করবে। সে অনেক কথা স্যার। তাহলে রূপলাল, ননী ঠাকুর, ব্রজ ঠাকুর, ওদেরও কারো বউ ছেলে মেয়ে নেই জেনে এ বাড়িতে ঢোকানো হয়েছিল? ঠিক ঠিক বলেছেন স্যার। কিন্তু ওদের প্রত্যেকের বউ ছেলে মেয়ে আছে? আছে স্যার। মিস্টার মালহোত্রা, আমার আর জিজ্ঞাসা নেই। সিঁড়ির মুখে সুতো কে বেঁধেছিল জগাই? জানি না স্যার, আমি তো সন্ধ্যা থেকেই নিচে ছিলাম। তোমার হাত দুটো দেখি জগাই। যথারীতি হাত পরীক্ষা করে বিদায় দিলেন মিস্টার মালহোত্রা। তারপর বললেন, কর্নেল, মালতী যে জগাইয়ের মেয়ে আপনি কিভাবে জানলেন? জাস্ট অনুমান। দুজনের মুখের গঠনে কোথায় একটা মিল আছে, তাই আন্দাজে ঢিল ছুঁড়েছিলাম। হ্যাঁ, ঢিলটা আপনার ব্যর্থ হয়নি। বলে মিস্টার মালহোত্রা হাসতে হাসতে দরজার কাছে দাঁড়িয়ে থাকা একজন অফিসারকে বললেন, এবার মালতীকে ডাকুন। মালতী এলো। চোখ দুটো লাল ফুলো, নমস্কার করে দাঁড়ালো। মিস্টার মালহোত্রা বললেন, বসো মালতী। মালতী বসল না। কর্নেল সস্নেহে বললেন, আচ্ছা মালতী, তুমি কোথায় শো? গিন্নিমার পাশের ঘরে। আজ এই ঘটনার সময়, তার মানে গিন্নিমা বেরিয়ে সিঁড়ির মুখে আসার সময় তুমি কোথায় ছিলে? আমার ঘরে শুয়ে পড়েছিলাম। গিন্নিমা ঘর থেকে বেরোনোর পর বেরিয়েছিলে জগাইয়ের চেঁচামেচি শুনে? গিন্নিমা বেরিয়ে যাওয়ার শব্দ শুনে বেরিয়েছিলাম। জগাইয়ের চেঁচানি শুনে বেরোওনি? আজ্ঞে না, এবারে সবাই পাগল। যারা এসেছে তারাও দেখছি পাগল, তাই বেরোয়নি। মাধবদার সঙ্গে জগাই বুড়োর প্রায় ঝগড়াঝাটি হয়েছে। কিন্তু জগাই তো তোমার বাবা। মালতী চমকে উঠল, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। কর্নেল একটু হেসে বললেন, তোমার বাবা সব স্বীকার করেছে মালতী। মালতী তেমনি তাকিয়ে রইল। তারপর জোরে মাথা দুলিয়ে বলল, না, বাবা সুতো বেঁধে রাখেনি, আমিও রাখিনি। কি স্বীকার করবে বাবা? তোমার হাত দুটো দেখি মালতী। মালতী ভয়ে ভয়ে হাত বাড়ালো। মিস্টার মালহোত্রা বললেন, ঠিক আছে, তুমি এসো। বাসু, সুমিতাকে ডাকুন। একটু পরে সবিতা স্মার্ট হয়ে ঢুকে পড়ল। তারপর বলল, দেখুন, আমি জানি সুতো কে বেঁধেছে। মালহোত্রা নড়ে বসলেন। জানেন? হ্যাঁ জানি। মানে এইমাত্র জানলাম। আমার দাদা গত রাত্রে, তখন 12টা হবে, বাইরে না চাপা ঠকঠক শব্দ শুনেছিল। তখনই মনে হয় পেরেক দুটো পোতা হচ্ছিল। সুতো বেঁধেছে আজ রাত্রে আমরা শুতে যাওয়ার পরে। কাকিমার রাতে একটু বেরোনোর অভ্যাস ছিল, ভেবেছিল আপনাকে আমাদের অন্য প্রশ্ন আছে সুমিতা। প্রশ্ন করতে হয় আপনি করুন, কিন্তু আগে ওই ননী ঠাকুরকে গ্রেফতার করুন। ওই সুতো বেঁধেছে। তাই বুঝি? হ্যাঁ, গন্ডগোলের সময় তো বেরোয়নি। একটু আগে দাদা ওর ঘরে গিয়ে মেঝেতে কালো রঙের একটা কৌটো দেখতে পেয়েছে। মিস্টার মালহোত্রা সে কথায় আমল দিলেন না, বললেন, আপনি আজ সন্ধ্যার পর পূব দিকের ঝোপে টর্চ নিয়ে কি করছিলেন সেটা একটু বলবেন? সমিতা চমকে উঠল। একটু চুপ করে থাকার পর বলল, কে বলেছে?
আমি দেখেছি সমিতা। আজ সকালে বিজনদা ওখানে কিছু করছিল দেখতে পেয়েছিলাম, তাই সন্দেহ হয়েছিল বিজনদা হয়তো কাকিমার লুকোনো ডায়মন্ডটা চুরি করে ওখানে পুঁতে রেখেছিল। তাই আমি পরীক্ষা করতে গিয়েছিলে? আগে হ্যাঁ। তেমন কিছু লক্ষ্য করেছিলে? কোনো গর্ত বা কোনো সন্দেহজনক কিছু? না মিস্টার মালহোত্রা, আমার আর জিজ্ঞাসা নেই। মিস্টার মালহোত্রা যথারীতি সমিতার হাত দুটো পরীক্ষা করলেন, তারপর বললেন, ঠিক আছে, আপনি আসুন। মিস্টার বাসু, বিজন বাবুকে চাই। সমিতা গেল, বিজন এলো। আজ সকালে আপনি পূব দিকে বাগানে ঝোপের মধ্যে কি করছিলেন? বিজন একটুও চমকালো না, বলল, না মানে ওই একটা ব্যাপারে একটু লক্ষ্য রেখেছিলাম আর কি। কি ব্যাপার? না শুনলে চলবে না, আসলে ব্যাপারটা খুবই প্রাইভেট, মানে একটু ব্যক্তিগত আর কি। প্রশ্নের জবাব আমি দাবি করব তবু। মালতী আর মাধবের মধ্যে তো একটা সম্পর্ক আছে। ওরা ছাদে উঠে, না না ব্যাপারটা অশ্লীল স্যার, অশ্লীল। ভেবেছিলাম কাকিমার কানে তুলবো, কিন্তু ঠিক আছে, আপনার হাতটা পরীক্ষা করতে চাই বিজন বাবু। বিজন হাত বাড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বচ্ছন্দে স্বচ্ছন্দে। সে চলে যাওয়ার পর এলো ননী ঠাকুর। মিস্টার মালহোত্রা বললেন, তোমার ঘরে কালো রঙের পুরিয়া কোত্থেকে এলো ননী ঠাকুর? ননী গোপাল হাউমাউ করে বলল, কে ফেলে দিয়েছে স্যার? নিশ্চয়ই কেউ আমাকে বিপদে ফেলার মতলব করেছে। ঠিক এই সময় বাইরে একটা হট্টগোল শোনা গেল। তারপর দুজন পুলিশ অফিসার ব্রজ ঠাকুরকে টানতে টানতে ঘরে ঢোকালেন। চুপি চুপি পালিয়ে যাচ্ছিল স্যার, ধরা পড়ে গেছে। সার্চ করে এই প্যাকেটটা পাওয়া গেল। প্যাকেটটা খুলতেই ঘরের সবাই চমকে উঠল। ভেলভেটের উপর বসানো একটা উজ্জ্বল পাথরের মতো সাদা জিনিস। তাহলে এটাই সেই হিরে। ব্রজবাবু, কি ব্যাপার বলুন তো? ব্রজ ঠাকুরের মুখ সাদা, ঠোঁট কাঁপছে, বলল, স্যার খুলেই বলছি, আমি একটু আগে ওপাশের বারান্দায় কিছু পড়ার শব্দ শুনলাম। তখন বেরিয়ে গিয়ে দেখি প্যাকেটটাকে ফেলে দিয়েছে। তখন স্যার খুলে ফেললাম চুপি চুপি। বুঝলাম এটাই তাহলে সেই হিরে। তখন লোভ সামলাতে পারিনি স্যার। মিস্টার মালহোত্রা উঠে বললেন, চলো, কোথায় পড়েছিল দেখিয়ে দেবে। সবাই ড্রয়িং রুম হয়ে পাশের করিডোর দিয়ে পশ্চিমের বারান্দায় গেলাম। জায়গাটা দেখিয়ে দিল ব্রজ ঠাকুর। মিস্টার মালহোত্রা সব দেখে শুনে বললেন, ব্রজবাবুর কথা মানলে বলতে হয় এই ঘরটা থেকে কেউ প্যাকেটটা ফেলেছে। আচ্ছা, ওই ঘরে কে থাকে? জগাই স্যার। কর্নেল মিস্টার মালহোত্রাকে ডেকে চুপি চুপি কিছু বললেন। তারপর দেখি মিস্টার মালহোত্রা ওসি ভদ্রলোকের কানে কি বলছেন। তারপর পুলিশের মধ্যে একটা ব্যস্ততা পড়ে গেল। কর্নেল আমার হাত ধরে বললেন, এসো জয়ন্ত, আমরা ঘরে যাই, ওরা কাজ করুন। অবাক হয়ে ওকে অনুসরণ করলাম। ঘরে গিয়ে দেখি কেউ নেই। কর্নেল বললেন, জয়ন্ত, ইচ্ছে করলে তুমি শুতে পারো, রাত 2:30 বাজে, আমি একটু পরে শুচ্ছি। কিন্তু ব্যাপারটা কি? বুঝতে পারছো না? সে কি? সত্যি কর্নেল, কিচ্ছু বুঝতে পারছি না। মালতী, মাধব আর জগাইকে গ্রেপ্তার করা হয়েছে এতক্ষণ। পুলিশের জেরার মুখে সব বেরিয়ে পড়বে। এ একটা সামান্য কেস, তবে দুর্ভাগ্যের বিষয় মিসেস রায়চৌধুরীকে বাঁচাতে পারলাম না। আমি ভাবিনি যে ওভাবে। আহা, খুলে বলুন না। মালতী আর মাধবের মধ্যে প্রণয় আছে। জগাই হবু জামাই আর মেয়ের সাহায্যে সুপরিকল্পিতভাবে মিসেস রায়চৌধুরীকে সিঁড়ি থেকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। তবে ওরা ভাবেনি হয়তো ওতেই গিন্নিমা মারা পড়বেন। ওরা চেয়েছিল জগাই আর মাধবের সাজানো সংঘর্ষ শুনে মিসেস রায়চৌধুরী বেরিয়ে আসুন এবং সুতোয় পা লেগে পড়ে যান। তখন ওরা সেই সুযোগে মিসেস রায়চৌধুরীকে ওঠাতে গিয়ে কোমরের কাছে রাখা চাবিটি হাতাবে। মালতী তৈরি ছিল। মিসেস রায়চৌধুরীর ঘরে কোন আলমারিতে হীরের প্যাকেট আছে সে টের পেয়েছিল নিশ্চয়। কিন্তু আমরা থাকায় একটু অসুবিধায় পড়েছিল ওরা। যদিও পরিকল্পনা মতো চাবিটা ম্যানেজ করতে দেরি হয়নি। সকালেই দুজনে বেরিয়ে পড়লাম। স্টেশনের দিকে যেতে যেতে কর্নেল বললেন, জগাই মালতীকে ওই উদ্দেশ্যেই এ বাড়িতে এনেছিল। খুব সহজে কাজটা উদ্ধার হয়ে যেত। মিসেস রায়চৌধুরীর ভাসুর পোড়া প্রত্যেকে সম্পত্তি হাতাতে চায়, কাজেই পরিবেশ পেয়েছিল অনুকূল।
জগাই খুন করেও ফেলতো মিসেস রায়চৌধুরীকে, কিন্তু আমি গিয়ে পড়ায় একটু ভড়কে যায়। তখন এইভাবে আছাড় খাইয়ে চাবি হাতানোর ফন্দি আটে। ছেড়ে দিন, বড্ড বাজে ব্যাপার। এতকাল কত জমকালো রহস্য ঘেটে আসার পর এই ব্যাপারটা আমার খুব ফিকে লাগছে। জয়ন্ত, এটাও একটা জমকালো রহস্য হয়ে উঠতে পারত যদি মিসেস রায়চৌধুরীকে প্রত্যক্ষভাবে হত্যা করা হতো। তাহলে কি জটিল রহস্য হয়ে উঠতো না? 10 জন সন্দেহজনক ব্যক্তি, ভেবে দেখো কত জটিলতায় পড়ে যেতাম। একটু চুপ করে থাকার পর বললেন, অবশ্য এটাও বেশ চমকপ্রদ। জগাই আর মাধব একটা দুর্দান্ত নাটক করে ফেলল, অথচ ওতেই আমার সন্দেহটা ওরা নিজেরাই খুঁচিয়ে জাগিয়ে দিল। কারণ কি জানো? চোর ভেবে মাধব জগাইয়ের ওপর সত্যি ঝাঁপিয়ে পড়লে অতক্ষণ চেঁচামেচি হবে কেন? আর বাঁচাও বাঁচাও বলে চেঁচামেচির কি যুক্তি আছে? ওতেই ওরা ধরা পড়ে গেছে। কোনো কথা বললাম না। কর্নেল এই কেসে কি কি ঘটতে পারত তাই নিয়েই বকবক করে গেলেন সমানে। আমার একটা কান অবশ্য সবটা শুনে যাচ্ছিল। সত্যিই তো এটা দারুণ প্যাঁচালো ব্যাপার হতে পারত, হলো না। আর এতেই বৃদ্ধ রহস্যবেদী নিরাশ হয়েছে। কালো সুতো গল্পটি এখানেই শেষ হলো। গল্প পাঠে অংশগ্রহণ করেছেন কৌশিক, শৈবাল, বিবেক, রাজ, পারমিতা, সুতপা ও দেবলীনার সাথে আমি কমলেশ। আমাদের উপস্থাপনায় এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনো যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, প্লিজ করে দিন না। আপনাদের করা সাবস্ক্রাইব আমাদের উদ্বুদ্ধ করবে আরো নতুন নতুন গল্প আপনাদের শোনানোর জন্য। আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথাও ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া স্টুডিও। নমস্কার।